নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন তারানাথ তান্ত্রিকের মুখ থেকে তার অতীত জীবনে ঘটা এক বিরল অদ্ভুত ঘটনার কথা। নলহাটি গ্রামে হঠাৎ করে কোন অশরীরী অতৃপ্ত রমণীর আত্মার আগমন ঘটল? সেই রমণী আসলে কে? নলহাটি গ্রামের কোল ঘেঁষে বয়ে চলা ময়নামতি নদীর তীরবর্তী অঞ্চলের নলখাগড়ার ঝোপঝাড় থেকে কেন প্রতিদিন পাওয়া যাচ্ছে বিভিন্ন মানুষের আধ খাওয়া মৃতদেহ? এই মৃত্যুর পেছনে আসলে লুকিয়ে আছে কি রহস্য? কিভাবে সকল রহস্যের জট খুলবেন তিনি? সব প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন কি উপায়ে? নমস্কার শ্রোতা বন্ধুরা, মাঝরাতের গল্প চ্যানেলে আমি শুভম আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন নলহাটি গ্রামের অশনি সংকেত। আমরা আশা করছি আমাদের আজকের গল্প আপনাদের ভীষণ ভালো লাগবে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের গল্প লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন নলহাটি গ্রামের অশনি সংকেত। আমি এবং কিশোরী আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি এসে উপস্থিত হতেই দেখলাম ঠাকুরমশাই দাওয়ায় রাখা তক্তাপোষের ওপর বসে বেশ আরাম করে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে লম্বা লম্বা টান দিচ্ছেন। আমাদের দেখে তিনি অত্যন্ত খুশি হলেন। প্রত্যেক বারের ন্যায় এবারেও হাতের ইশারায় উপরে উঠে আসতে বললেন তিনি। উঠোনের এক পাশে জুতো জোড়া খুলে রেখে আমরা দুই বন্ধু উপরে উঠে এলাম। চারি রান্নাঘরের বাইরে বেরিয়ে এসে আমাদের দিকে তাকিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে উঠল। কাকাবাবু, বৃষ্টির জলে তো আপনারা পুরো ভিজে গিয়েছেন। দাঁড়ান, আগে শুকনো গামছাই নেবে। গামছাই ভিজে হাত পা মুছুন, ভালো করে মুছুন। তা না হলে যে এমন অসময়ে বৃষ্টির জলে ভিজে শরীর খারাপ করবে। আরে চারিমা, আর বলো না। আসার সময় বুঝতেই পারিনি যে হঠাৎ করে এইভাবে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। বিভূতি অবশ্য কয়েকবার বলেছিল যে ছাতা নিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমি ওর কথা তেমন গুরুত্ব দিইনি। আসলে কি করে বুঝবে বলো যে মাঝপথে আকাশটা এরকমভাবে বিশ্বাসঘাতকতা করবে? ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এবং বৃষ্টির জলে পুরো ভিজে একসা হব আমরা। বাড়ি থেকে বের হওয়ার সময় আকাশে অল্প স্বল্প মেঘ থাকলেও এত তাড়াতাড়ি বৃষ্টি হয়ে ঝরবে তা কে জানতো? কিশোরীর কথা শেষ হতে না হতেই চারি চলে গেল ঘরের দিকে। ঘরের ভেতর থেকে দুটি শুকনো গামছা এনে তা বাড়িয়ে দিল আমাদের পানি। আমরা ভালোভাবে সেই গামছা দিয়ে ভিজে হাত পা মাথা মুছলাম। ঠাকুরমশাই গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে ধোয়া ছেড়ে গাম্ভীর্যের সাথে বললেন, যথেষ্ট মূর্খের মতো কাজ করেছ তোমরা উভয়। এমন আষাঢ় মাসের মেঘলা আবহাওয়া দেখে কেউ কখনো ছাতা ছাড়া বাড়ির বাইরে বের হয় নাকি? শুকনো গামছা দিয়ে ভালো করে মাথা সহ গা হাত পা মোছো। আমি বরং ঘরের ভেতর থেকে দুটো ধুতি আর ফতুয়া এনে দিচ্ছি, তা পরো। না ঠাকুরমশাই, সেসবের কোনো প্রয়োজন নেই। ঠাকুরমশাই কিশোরীর কোনো আপত্তি না শুনে সোজা ঘরের ভেতর প্রবেশ করলেন। তারপর আমাদের জন্য একজোড়া ধুতি আর ফতুয়া এনে দিলেন। আমরা পোশাক পরিবর্তন করে তক্তাপোষের উপর ঠাকুরমশাইয়ের মুখোমুখি বসা মাত্রই চারি আমাদের জন্য 3 পেয়ালা গরম উষ্ণ ধুমায়িত চা এবং সাথে বেশ কিছু তেলে ভাজা দিয়ে গেল। আষাঢ় মাসের ভরা বর্ষার সময় এখন। গোটা গগনবক্ষ জুড়ে মেঘ তার নিজের সামিয়ানা বিস্তার করেছে। মেঘলা দিনের কারণে পরিবেশে আজ আলোর মাত্রা বড়ই কম। চতুর্দিক জুড়ে বিরাজ করছে একটা অন্ধকারাচ্ছন্ন ভাব। মাঝে মধ্যেই গুরুগুরু শব্দে গর্জে উঠছে মেঘরাশি। মেঘের পরতে পরতে খেলে যাচ্ছে লকলকে বিদ্যুতের তলোয়ার। শো শো শব্দে ভীষণ বাতাস বইছে।
আমি এক পেয়ালা চা কিশোরীর দিকে বাড়িয়ে দিয়ে আরেক পেয়ালা ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে নামিয়ে অপরটা নিলাম নিজে। চায়ের পেয়ালায় বেশ তৃপ্তি সহকারে চুমুক বসালাম আমরা। এত বৃষ্টির কারণে আজ আর ঠাকুর মশাইয়ের জন্য তার পছন্দের সিগারেট কিনে আনতে পারিনি, তাই তিনি বাধ্য হয়েই অগত্যা গড়গড়ায় টান দিচ্ছেন হুড়ুক হুড়ুক শব্দে। আমরা যে কেন এইভাবে এমন দুর্যোগের সময় মটলেনে তার বাড়ি এসে উপস্থিত হয়েছি সেই কারণ তিনি বিলক্ষণ জানেন। তাই আমরা গল্প শোনানোর অনুরোধ করার পূর্বে তিনি নিজে থেকেই বলে উঠলেন, কি হে, এবার তোমাদের একটা বেশ জমজমাট ভয়ের গল্প বলে শোনাতে হবে, তাই তো? ঠাকুর মশাইয়ের এই কথা শুনে আমি এবং কিশোরী আমরা উভয়ই একে অপরের প্রতি অবাক দৃষ্টিতে তাকালাম। আমাদের মুখে অনাবিল অকৃত্রিম আনন্দ ঝলসে উঠল। ঠাকুরমশাই এভাবে নিজে থেকে গল্প বলার কথা সচরাচর খুব একটা বলেন না। আজ হয়তো বৃষ্টির জলে এইভাবে ভিজে তার বাড়িতে এসে উপস্থিত হওয়ার কারণেই তিনি আমাদের প্রতি দয়াশীল হয়ে কথাটি বললেন। এক মুহূর্ত কাল বিলম্ব না করে চায়ে সশব্দে চুমুক বসিয়ে কিশোরী বলল, আগে ঠাকুরমশাই, তাহলে তো বেশ ভালোই হয়। বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের এখানে আসাটা পুরোপুরি সার্থক হবে। ঠাকুর মশাই এবার শূন্য দৃষ্টিতে তাকালেন বাইরের বৃষ্টি ভেজা প্রকৃতির দিকে। আমরা জানি তার এইরূপ চাহনির অর্থ। তিনি অতীতের স্মৃতি রোমহন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ভয়ানক হাড়হিম ঘটনার কথা। আমাদের সেইভাবে বেশিক্ষণ মোটেও অপেক্ষা করতে হলো না। চায়ের শূন্য পেয়ালা নিচে নামিয়ে রাখা মাত্রই তিনি যথারীতি বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলে শোনাবো তা এই সময়ের নয়, সমসাময়িক কালের চেয়ে বেশ কিছু কাল আগে। তখন আমার কাঁচা বয়স, বিভিন্ন জায়গায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে ঘুরে বেড়ানোই হলো আমার কাজ। সেইবার ঘুরতে ঘুরতে নলহাটি গ্রামে গিয়ে পৌঁছালাম। আমাদের গ্রাম থেকে একেবারে দক্ষিণ মুখ বরাবর হাঁটলে নলহাটি গ্রাম পড়ে। আমাদের গ্রাম থেকে সেই গ্রামের মধ্যবর্তী দূরত্ব বেশ অনেকখানি। নলহাটি গ্রামে প্রবেশ করার সাথে সাথেই আমার কানে এসে ঠেকল মানুষের চিৎকার, চেঁচামেচি আর গুঞ্জনের শব্দ। আমি বুঝতে পারলাম কোথাও কিছু একটা ঘটেছে। এরপরেই আমার নজরে পড়ল একদল পুরুষ মানুষ অন্তদন্ত হয়ে কোথায় যেন যাচ্ছে। আমি তাদের দিকে এগিয়ে গিয়ে বললাম, আচ্ছা ভাই, কোথাও কি কিছু ঘটেছে? মানুষজনের এত চিৎকার চেঁচামেচি, কান্নাকাটির আওয়াজ ভেসে আসছে কোথা থেকে? আমার প্রশ্ন শুনে সেই মানুষগুলির মধ্যে থেকে একজন পুরুষ মানুষ থামল। তারপর আমার দিকে তাকিয়ে বেশ কিছুটা সময় নিখুঁতভাবে আমায় পর্যবেক্ষণ করে দ্রুততার সাথে বলল, আগে আমাদের গ্রামের ধারে যে নলখাগড়ার ঝোপ রয়েছে, সেখানে পাশের গ্রামের একটা ছেলের প্রাণহীন মরদেহ পাওয়া গিয়েছে। আজ ভোরবেলায় নদী ঘাটে যাওয়ার সময় আমাদের গ্রামের বেশ কিছু মানুষ প্রথমে দেখতে পায় সেই মৃতদেহ। মৃতদেহের অবস্থা বড়ই শোচনীয়। সকলে অনুমান করছে এ কাজ কোনো হিংস্র পশু, তা না হলে মরদেহের এমন ধারা নির্মম নৃশংস অবস্থা কেউ কি করতে পারে? কিন্তু একটা কথা আমরা কেউই বুঝতে পারছি না, যে আমাদের নলহাটি গ্রামের বুকে এমন ধারা মানুষকে কেউ হিংস্র পশু এলো কোথা থেকে? এই কথা বলে সেই গ্রাম্য যুবক আবার হাঁটতে আরম্ভ করল। আমিও তাকে দেখে তাকে অনুসরণ করে এগিয়ে চললাম। ও হ্যাঁ, নলহাটি গ্রাম সম্পর্কে তোমাদের একটু বর্ণনা দিয়ে রাখি। ময়নামতি নদীর একেবারে কোল ঘেঁষে অবস্থান করছে এই নলহাটি গ্রাম। নলহাটি গ্রাম আকারে ও আকৃতিতে বেশ বড়, তবে গ্রামের অধিকাংশ অঞ্চল, বিশেষত নদীর তীরবর্তী জায়গাগুলি একাধিক নলখাগড়া বনে ঢাকা থাকে সর্বদা। গ্রামটির মধ্যে নলখাগড়া ঝোপের এত বাড়বাড়ন্ত থাকার কারণেই
হয়তো গ্রামটির নামকরণ করা হয়েছে নলহাটি। নলহাটি গ্রামের নদীর তীরবর্তী অঞ্চল। সেই নদীর ঘাটে নাকি পাওয়া গিয়েছে পার্শ্ববর্তী এক গ্রামের একটি যুবকের মৃতদেহ। তবে মৃতদেহের অবস্থা এতটাই ক্ষতবিক্ষত যে স্থানীয় গ্রামের মানুষজন অনুমান করছে এ কাজ কোনো হিংস্র মাংসাশী পশুর। গোটা গ্রাম জুড়ে এক রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি যখন হাঁটতে হাঁটতে নদীর তীরবর্তী অঞ্চলে এসে উপস্থিত হলাম, তখন সেখানে লোকে লোকারণ্য অবস্থা। চারিদিকে একেবারে লোক ঠিক ঠিক করছে। কেবলমাত্র নলহাটি গ্রামই নয়, সেই গ্রাম ছাড়াও আশপাশের অন্য অন্য আর 5টা গ্রামের মানুষজনও ভিড় জমিয়েছে সেখানে। কেন ঠাকুরমশাই, নদীর তটে গিয়ে আপনি কি দৃশ্য দেখলেন যার কারণে আপনার ওই রকম অবস্থা হলো? মানুষজনের ভিড় ঠেলে আমি সামনের দিকে এগিয়ে যেতেই নদীর তীরে বালির তটের মধ্যে যে দৃশ্য দেখলাম, তাতে আমার সারা শরীর জুড়ে একটা হিমেল শিরশিরে অনুভূতি খেলে গেল। বুকের ভেতরটা কেমন যেন উথাল পাথাল করে উঠল। পায়ের তলার হাঁটু রীতিমতো থর থর করে কাঁপতে লাগলো। নদীর সেই উঁচু বালির তটে গিয়ে উপস্থিত হতেই আমি দেখলাম সেখানে পড়ে রয়েছে একটা ছিন্ন ভিন্ন ক্ষতবিক্ষত প্রাণহীন মরদেহ। সেই দেহের দিকে এক ঝলক তাকিয়ে চোখের দৃষ্টি সরিয়ে নিলাম আমি। একটা যুবকের লাশ পড়ে রয়েছে ময়নামতি নদীর তীরে। তবে সেই লাশটা মোটেও কোনো সাধারণ লাশ নয়। মৃতদেহের সমগ্র শরীর থেকে কেউ বা কারা যেন খুবলে নিয়েছে দলা দলা মাংসপিণ্ড। চোখ উপড়ে নেওয়া হয়েছে অক্ষিকোটর থেকে, ফলে চোখের জায়গায় রয়েছে শুধুমাত্র 2টি কালো রক্ত লেগে থাকা গর্ত। মুখের চোয়াল ঈষৎ হা হওয়া, নাসারন্ধ্রের ভেতর থেকে বেরিয়ে এসেছে রক্তের সরু ধারা। যুবকের 2 হাত 2 দিকে ছড়ানো, তবে বুকের কাছ থেকে তলপেট পর্যন্ত কেউ যেন ধারালো কিছু দিয়ে দেহের চামড়ার আস্তরণ ভেদ করে মাংসপিণ্ড সহ নাড়ি ভুড়ি বের করে মহা আনন্দের সাথে উল্লাসে ছড়িয়ে ছিটিয়ে তা ভক্ষণ করেছে। মৃতদেহের মাংস সহ রক্তাক্ত হাড়ের টুকরো ছড়িয়ে রয়েছে বেশ কিছুটা অংশ জুড়ে। গোটা জায়গা জুড়ে প্রবাহিত হয়েছে রক্তের লাল নদী। সেখানকার বাতাসে যেন মিশে গিয়েছে রক্তের ঝাঁঝালো লবণাক্ত গন্ধ। ময়নামতি নদীর ধারে ঝাঁকড়া নলখাগড়া বনের ঝোপের ভেতর থেকে কেউ যেন রাতের আধারে আক্রমণ করে যুবককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং মৃত্যুর পরেই সে তার মাংস খেয়েছে মহা আনন্দের সাথে। সেখানে উপস্থিত প্রতিটা মানুষের মুখ হয়ে উঠছিল সম্পূর্ণ রক্তশূন্য ফ্যাকাশে। তাদের প্রত্যেকের হাত পা যেন পেটের ভেতর সেদিয়ে যাওয়ার উপক্রম। যদিও সে পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো মানুষের এরকম অবস্থা হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক, কিন্তু আমি বুঝতে পারলাম এই ঘটনা আর যাই হোক না কেন মোটেও কোনো হিংস্র পশুর কাজ নয়। এই কাজ আসলে এক অতৃপ্ত অশরীরী বিদেহী আত্মার। আমি এবং কিশোরী একেবারে চমকে উঠে বললাম, কি বলছেন ঠাকুরমশাই? ওই কাজ আদতে এক অশরীরী বিদেহী আত্মার ছিল? তা আপনি বুঝতে পারলেন কিভাবে? আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি দেখলেন? ময়নামতি নদীর জলের দিকে তাকাতেই আপনার এরকম অবস্থা হওয়ার কারণ কি? তোমরা হয়তো একটা বিষয় ভুলে যাচ্ছ যে মধুসুন্দরী দেবীর কৃপায় আমি বেশ কিছু অতিলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিলাম। সেই ক্ষমতাগুলি কোনো সাধারণ মানুষের মধ্যে থাকে না। আমি যে কোনো স্থানে প্রথম পা রাখার সাথে সাথেই বুঝতে পারতাম সেই স্থান আসলে শুভ নাকি অশুভ। ঠিক তেমনভাবেই নলহাটি গ্রামের ওই ময়নামতি নদীর সন্নিকটে গিয়ে দাঁড়ানো মাত্রই আমার নাকে এসে ঠেকলো একটা গন্ধ।
সেই গন্ধ ইহ জগতের কোনো গন্ধ নয়, সেই গন্ধ একমাত্র সেখানেই থাকে যেখানে অতৃপ্ত আত্মা উপস্থিত থাকে। ফলে আমি খুব সহজেই বুঝে গেলাম এই কাজ কোনো এক অতৃপ্ত আত্মা করেছে। তবে এ প্রেতাত্মা আসলে কে, অথবা কেন সেই যুবককে মারল, সে প্রশ্নের উত্তর আমার জানা ছিল না তখনই। ঠাকুর মশাইয়ের কথা থামতে না থামতেই কিশোরী প্রশ্ন করল, এরপর এরপর আপনি কি করলেন ঠাকুরমশাই? আমি মনে মনে তখনই সিদ্ধান্ত নিলাম এখানে দিনের আলোয় নয়, বরং সন্ধ্যার অন্ধকার নামার পর আমাকে আসতে হবে। কারণ যে অতৃপ্ত প্রেতাত্মাটির আগমন এখানে ঘটেছে তার মুখোমুখি হতে হলে রাতের অন্ধকারে আসাটা অত্যন্ত আবশ্যক এবং জরুরি। অধিকাংশ আত্মা দিনের বেলা অদৃশ্য হয়ে থাকে, তার সাক্ষাৎ পেতে হলে রাতের বেলায় আসা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। ময়নামতি নদীর তীর থেকে আমি উঠে এলাম উপরে। শ্মশানের দামাল বাতাস নলখাগড়ার ঝোপকে নাড়িয়ে দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কোথায় যেন এগিয়ে চলল। সেই উদাসীন বাতাস গায়ে মেখে হাঁটতে হাঁটতে আমি নলহাটি গ্রামের পঞ্চানন মন্দিরে এসে উপস্থিত হলাম। সেই গ্রামের পঞ্চানন মন্দির বড় বিখ্যাত। মন্দিরের চাতালে আশ্রয় নিলাম আমি। পার্শ্ববর্তী পুকুরের জলে স্নান সেরে বাবা পঞ্চাননকে পুজো করে তবেই মুখে আহার তুললাম। আহার বলতে ঝোলার মধ্যে থেকে কিছু শুকনো জাতীয় খাবার এবং পাকা ফল মূল ইত্যাদি। গোটা একটা দিন কেটে গেল প্রকৃতির স্বাভাবিক নিয়মে। নলহাটি গ্রাম জুড়ে ধীরে ধীরে নেমে এলো এক অদ্ভুত নীরবতা এবং থমথমে ভাব। গ্রামের নিরীহ সাধারণ মানুষেরা যে এরকম এক ভয়ানক মৃত্যু দেখে যে অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। অপরাহ্নের আলো ফুরিয়ে সাঁঝের অন্ধকার নেমে আসতে আসতেই সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেল। যে যার মতো ঘরের ভেতর প্রবেশ করে দরজা জানলা বন্ধ অবস্থায় নিজেদের গৃহবন্দী করল। তাদের আশঙ্কা নলহাটি গ্রামে নদীর ধারে নলখাগড়ার ঝোপে ঝাড়ে নির্ঘাত কোনো মাংসাশী পশুর আগমন ঘটেছে। সেই অজানা আততায়ী পশুর আক্রমণের থেকে বাঁচতে সকলে নিজেদের প্রাণ রক্ষার উদ্দেশ্যে সন্ধ্যার অন্ধকার নামার পর থেকে ঘরের মধ্যে আত্মগোপন করে থাকল। পথঘাট হয়ে উঠল একেবারে শুনশান, নীরবতাময়। আমি মন্দিরের চাতালে একটু ধ্যানে বসেছিলাম। আমার ধ্যান যখন ভঙ্গ হলো তখন রাত্রি বেশ গভীর বলা চলে। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম বিশাল বড় গোলাকার কাঁসার থালার মতো মস্ত বড় এক চাঁদ উঠেছে। চাঁদের ঝলমলে রূপলি জ্যোৎস্না আলোয় দিক বিদিক একেবারে যেন ভেসে যাচ্ছে। গোলাকার চাঁদের পূর্ণ অবস্থা দেখে বিলক্ষণ বোঝা যায় পূর্ণিমা তিথি আসন্ন। পূর্ণিমার চন্দ্রালোকিত রাতে চাঁদনি আলোয় পথ চিনে আমি হাঁটতে আরম্ভ করলাম। মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে আসা মাত্র চারপাশ থেকে একদল কনকনে ঠান্ডা শৈত্য প্রবাহ আমাকে যেন জড়িয়ে ধরল আষ্ঠে পৃষ্ঠে। ঠান্ডা শীতল সেই বাতাসের পরশে আমার শরীরে প্রতিটি লোম কূপ খাড়া হয়ে উঠল। মন্থর গতিতে হাঁটতে হাঁটতে আমি এসে উপস্থিত হলাম সেই ময়নামতি নদীর ধারে, নলখাগড়ার বনের ধারে, যেখানে সকালবেলায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছিল। পূর্ণিমার চাঁদনি আলোয় সমগ্র নদীর জল একেবারে গলিত রূপোর মতো ঝকঝক করছিল। আকাশের বুকে কোন একটা রাত চড়া পাখি তীব্র কর্কশ স্বরে চিৎকার করে কোথায় যেন মিলিয়ে গেল।
নলখাগড়ার ঝোপ দস্যি দামাল বাতাসের দাপটে বারবার কেঁপে কেঁপে উঠছিল, তীর তীর করে। একটা মৃদু পচা দুর্গন্ধ আমার নাকে এসে প্রবেশ করল। মনে মনে অনুমান করলাম, চারপাশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাংস এবং নাড়িভুড়ি পচে গিয়ে এমন ধারা দুর্গন্ধ সৃষ্টি করেছে। ধীরে ধীরে নেমে এলাম নিচে। নির্জন নৈশ পরিবেশ। ময়নামতি নদীর কল কল জলধ্বনির শব্দ ব্যতীত আর কিছুই কর্ণগোচর হলো না। নলখাগড়ার ঝোপঝাড় বারবার দুলে দুলে উঠতে লাগলো, যেন কোনো অশনি আশঙ্কায়। সেখানে আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম ঠায়, কিন্তু আমার চোখে অস্বাভাবিক কোনো কিছুই ধরা পড়ল না। শেষমেশ এক প্রকার অধৈর্য হয়ে নদী তট থেকে উঠে আসতেই যাব, ঠিক এমন সময় আমি যা দেখলাম তাতে আমার বুকের রক্ত একেবারে হিম হয়ে গেল। আমি যেই তারানাথ তান্ত্রিক নিজের অতীত জীবন ভর একের পর এক নানান বিভীষিকার মুখোমুখি হয়েছি, সেই আমার পর্যন্ত হাত পা শিথিল হয়ে এলো। হতভম্বের মতো দাঁড়িয়ে বিস্ময়ের সাথে কেবলমাত্র তাকিয়ে রইলাম নদীর ওই কালচে রূপলি জলের দিকে। নিজের চোখে যে দৃশ্য দেখছিলাম তা কি আদৌ সত্যি নাকি মিথ্যা তা বুঝে উঠতে পারছিলাম না। বেশ কিছুটা সময় পর দুই চোখ ভালোভাবে কচলে নিয়ে পুনরায় তাকানোর পর ওই একই দৃশ্য ফের দেখায় বুঝতে পারলাম, না, এ আমার সামান্যতম চোখের ভুল নয়। আমি যা দেখছি সত্যি তা বাস্তবে ঘটছে। কেন ঠাকুরমশাই, আপনি এমন কি দেখলেন যার জন্য হঠাৎ আপনার এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হলো? বুঝলে হে বিভূতি, ময়নামতি নদীর জলের দিকে তাকাতেই আতঙ্কে আমার বুক কেঁপে উঠল। আমি দেখলাম নদীর অতল স্পর্শী কালো জলরাশির মধ্যে থেকে উঠে আসছে একটা কুচকুচে কালো অবয়ব। জনমানবহীন নির্জন প্রান্তে একাকী দাঁড়িয়ে ওই দৃশ্য প্রত্যক্ষ করা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কতখানি ভীতিপ্রদ, কতখানি ভয়াবহ, আশা করি তা তোমরা বুঝতে পারছ। ময়নামতি নদীর মাঝ বরাবর সেই কালো ছায়ামূর্তির জাগরণ ঘটল। অন্ধকারে প্রথমে বোঝা গেল না সেই ছায়ামূর্তি একজন নারী নাকি পুরুষ, তবে বেশ কিছুটা সময় পর আমি বুঝতে পারলাম সে আদতে একজন নারী বা রমণী। তার মাথার লম্বাটে ভেজা চুল থেকে টপ টপ করে চুইয়ে পড়ছে জলের ধারা। তার দুই চোখের দৃষ্টি সম্পূর্ণ হলদেটে, হলুদ চোখের মধ্যে উজ্জ্বল বাদামি রঙের মণি বিরাজমান। তার শরীরে লেপ্টে আছে একটা চুপচুপে ভিজে কাপড়। দেহের বিভিন্ন অংশে গভীর ক্ষতচিহ্ন বর্তমান। আমি বুঝতে পারলাম এই সেই প্রেতাত্মা যে ওই যুবককে হত্যা করেছে। অতৃপ্ত সেই রমণীর হলুদ দুই চোখের মধ্যে যেন ধক ধক করে জ্বলছে আগুন। এ আগুন সব কিছুকে একেবারে ছাড়খাড় করে দিতে সক্ষম। নিজেকে সামান্য ধাতস্থ করলাম আমি। নলখাগড়ার ঝোপঝাড় ঠেলে সেই অতৃপ্ত অশরীরী রমণী আত্মার দিকে এগিয়ে যেতেই সে আমার উপস্থিতি টের পেল। ঘাড় ঘুরিয়ে তাকালো সরাসরি আমার দিকে। আমি অন্ধকারের মধ্যে আরো স্পষ্টভাবে পরিষ্কার দেখলাম তার মুখাবয়ব। আমার বুকটা আবার তীব্র যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। একটানা দীর্ঘক্ষণ জলের মধ্যে ডুবে থাকলে মৃত মানুষের দেহ যেমন ভাবে ফুলে ফেপে ওঠে, পচনশীল চামড়া থেকে যে রূপ দুর্গন্ধ বেরিয়ে আসে, বর্তমানে তারও ঠিক একই অবস্থা। আমাকে দেখে সে রাতের অন্ধকারের সাথে মিলিয়ে গেল, একেবারে কর্পূরের মতো।
আমি হন্তদন্ত হয়ে সেখানে গিয়ে উপস্থিত হতেই চাঁদনি আলোয় দেখলাম সেথায় শুধুমাত্র জল এবং চটচটে বদ রক্তের সরু ধারা পড়ে রয়েছে, তাছাড়া আর কিচ্ছু নেই। ওগো, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি একটি বার বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখো, আবার ওই একই ঘটনা ঘটেছে। ময়নামতি নদীর ধারে নলখাগড়া ঝোপে ঝাড়ে পড়ে আছে একটা আধ খাওয়া মরা মৃতদেহ। হে রাধা মাধব, হে রাধা মাধব, এ কি অঘটন ঘটা আরম্ভ হলো আমাদের গ্রামে! কোন অভিশাপ নেমে এলো ঠাকুর আমাদের গায়ের উপর! নলহাটি গ্রামের বুকে কোনো হিংস্র পশুর আগমন ঘটেনি, বরং তার পরিবর্তে আরো সাংঘাতিক কিছু আশ্রয় নিয়েছে। রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো! সারা রাত নলহাটি গ্রামের বিভিন্ন প্রান্তে ঘোরার পরেও ওই অশরীরী রমণীর আত্মাটিকে আমি আর অন্য কোথাও দ্বিতীয়বার দেখতে পাইনি। শেষ রাতের অন্ধকারে আমি ফিরে এসেছিলাম পঞ্চানন মন্দিরে। মন্দিরের চাতালে হেলান দেওয়া মাত্রই সারাদিনের অনেক পরিশ্রম, হাঁটাহাঁটি এবং মানসিক ক্লান্তির কারণে কখন যেন দু চোখের পাতা এক হয়ে গিয়েছিল। আমার ঘুম ভাঙল ভোরের আকাশে সবে মাত্র আলো ফোটা মাত্রই পুরুত মশাইয়ের চিৎকার করে বলা কথাগুলো শুনে। নলহাটি গ্রামের পুরোহিত গোপাল ঠাকুর সাত সকালে ভয়ার্থ মুখে চিৎকার করে কথাগুলো বলতে বলতে পঞ্চানন মন্দিরের সিঁড়ি বেয়ে উঠে এলেন ওপরে। আমি থর ফর করে উঠে বসলাম। গোপাল ঠাকুরের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, কি হয়েছে ঠাকুর? আপনাকে এত বেশি চিন্তিত দেখাচ্ছে কেন? পঞ্চানন মন্দিরের প্রধান পুরোহিত গোপাল ঠাকুর আমার উদ্দেশ্যে মুখ কালো করে বললেন, আর কি হয়েছে? আপনাকে কি বলবো মশাই, আমাদের গ্রামে কোনো এক আত্মার আগমন ঘটেছে, যে আত্মা প্রতি রাতে তার নিজের খেয়াল খুশি মতো মানুষ ধরে তাদের রক্ত মাংস খাচ্ছে। তার মানে আপনি বলতে চাইছেন আজকেও সেরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ মশাই, তাহলে আর বলছি কি, আজকেও নদীর ঘাটে পড়ে থাকতে দেখা গিয়েছে একটা ক্ষতবিক্ষত প্রাণহীন লাশ। কাল রাতে মাধবডোম সেই কালো বিদেহী ছায়া মূর্তিকে ঘোরাফেরা করতে দেখেছে। আমাদের গ্রামের মানুষ একেবারে ভয়ে জড়ো হয়ে গিয়েছে। হিংস্র পশুর ভয় একরকম, আর অশরীরী অতৃপ্ত আত্মার ভয় ঠিক অন্য রকম। রাতের বেলায় ঘরের দরজা জানালা বন্ধ করে মাংসাশী পশুদের থেকে দূরত্ব বজায় রাখা সম্ভব, কিন্তু অশরীরী আত্মাদের থেকে তো আর নিজেদের দূরে রাখা যায় না। তারা নিজেদের খেয়াল খুশি মতন যেখানে খুশি সেখানে যেতে পারে। না জানি এবার কার পালা। এখন শুধুমাত্র বাবা পঞ্চানন আর রাধা মাধবী ভরসা। গোপাল ঠাকুরের মুখ থেকে এই সকল কথা শুনে আর এক মুহূর্ত না বসে থেকে তড়ি ঘড়ি আমি দৌড় লাগালাম ময়নামতি নদীর দিকে। নদীর তীরে এসে উপস্থিত হওয়া মাত্রই দেখলাম গতকালকের মতো আজকেও আকাশে ভোরের আলো ফুটতে না ফুটতেই মানুষের একেবারে ঢল নেমেছে সেখানে। নলখাগড়ার বনের ঝোপঝাড় থেকে পাওয়া গিয়েছে একটি অর্ধভুক্ত মৃতদেহ। তবে আজকের মৃতদেহটি কোনো পুরুষের নয়, বরং এক নারী। সমগ্র নলহাটি গ্রাম সহ আশপাশের অন্যান্য আর 5টা গ্রামের সাধারণ মানুষ সীমাহীন ভয়ে একেবারে শুকনো মুখে সেখানে দাঁড়িয়েছিল, জড় বস্তুর ন্যায়। তাদের দুই চোখের দৃষ্টি হয়ে উঠেছিল বিস্ফোরিত। আমি দেখলাম মৃত রমণীর চেহারা গতকালকে সেই পুরুষটির মৃতদেহের মতোই বিভৎস।
কেউ যেন খুবলে খুবলে মহা আনন্দের সাথে খেয়েছে তার নরম মাংস। গলা থেকে মুন্ডুখানা আলাদা করে দেওয়া হয়েছে এক হ্যাচকা টানে। আমার মনে পড়ে গেল রাতের অন্ধকারে ময়নামতি নদীর জলের মধ্যে থেকে উঠে আসতে দেখা সেই অশরীরী রমণীর ভয়ানক দৃশ্য। অশরীরী রমণীর দুই হলদেটে চোখের সেই খয়েরেটে মণি আমার মনে এক অদ্ভুত ভয়ের সঞ্চার করল। আমার অন্তরাত্মা যেন আমায় বলল, কিচ্ছু করতে পারবো না, এক্ষেত্রে আমার কিছুই করণীয় নেই। এখানে যা কিছু ঘটছে কিংবা যা কিছু ঘটতে চলেছে তার উপর আমার সামান্যতম নিয়ন্ত্রণ চলবে না। খোঁজ খবর নিয়ে দেখা গেল প্রথম দিন যে পুরুষটির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল আর আজকের এই মৃতা রমণী নাকি সেই একই পরিবারের মানুষ। সম্পর্কে মৃত পুরুষটির বউ দিদি হয় এই মৃতা রমণী। নলখাগড়ার ঝোপ থেকে উদ্ধার করা মৃত পুরুষটির নাম ছিল বসন্ত। আমার মনের মধ্যে একটা খটকার সৃষ্টি হল। আমি কিছুতেই বুঝতে পারলাম না এই অশরীরী রমণীর সাথে এদের কিসের এত শত্রুতা থাকতে পারে, যার কারণে সে একই পরিবারের দুইজনকে হত্যা করল। নলহাটি গ্রামের আকাশে বাতাসে খেলতে লাগলো বিষাদের সুর। শ্রাবণের কালো মেঘের মতো সেখানে জমাট বাঁধতে লাগলো আতঙ্ক। আরো একটি দিন অতিবাহিত হলো নিজের নিয়ম অনুযায়ী। যতই বেলা এগিয়ে চলল, ময়নামতি নদীর ঘাটের মধ্যে থেকে মানুষজনের ভিড় ক্রমশ পাতলা হয়ে এলো, কিন্তু আমি সেখান থেকে নড়লাম না। ময়নামতি নদীর ধারে ঝোপের সন্নিকটে আমি বসে রইলাম। নদীর শীতল জলে পা ডুবিয়ে তাকিয়ে রইলাম অনন্ত আকাশের দিকে। নিজেকে বড্ড অসহায় মনে হলো যে দুটি মানুষের মৃত্যু ঘটল। তার পিছনে লুকিয়ে থাকা প্রকৃত কারণ আসলে কি তা আমি বের করতে পারিনি। অশরীরী রমণীকে দেখার পরেও তাকে আটকাতে পারলাম না। নলহাটি গ্রামের মানুষদের মনে যে আতঙ্ক জমাট বেঁধেছে তা কাটানোর ক্ষমতা আমার নেই। সবকিছু মিলিয়ে এক সর্বগ্রাসী অসহায় বোধ আমাকে গ্রাস করল চারপাশ থেকে। আমি গোধূলির রক্তিম আলোয় পরিপূর্ণ আকাশের দিকে তাকিয়ে দুই হাত জোর করে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে কাতর কণ্ঠে প্রার্থনা জানালাম। হে দেবী, আপনি আমাকে পথ দেখান। আমি যে বড় অসহায় দিশেহারা হয়ে পড়েছি। সেই অশরীরী প্রেতটির মুখোমুখি হবার পরেও তাকে আটকাতে পারলাম না আমি। সে কাল রাত্রে এক নারীর প্রাণ নিয়েছে। আজ আর মাত্র কয়েক ঘন্টা পরেই আবার পুনরায় এক রাত্রি ঘনিয়ে আসতে চলেছে। চরাচর জুড়ে তাহলে কি আজ রাতেও একইভাবে সে কোনো না কোনো মানুষের প্রাণ হরণ করবে? দেবী, আমি যতবার নানান সংকটের মুখোমুখি হয়েছি, আপনি আমায় সেই সংকট থেকে উদ্ধার করেছেন। দয়া করুন দেবী, দয়া করুন, দয়া করে আমায় সাহায্য করুন দেবী। ঠাকুর মশাইয়ের কথা থামতে না থামতেই কিশোরী প্রশ্ন করল, মধুসুন্দরী দেবী কি আপনাকে সাহায্য করলো ঠাকুরমশাই? কিশোরীর এই প্রশ্ন শুনে ঠাকুর মশাই তার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তারপর মুখে সামান্য হাসির আভা ফুটিয়ে বললেন, আমি দেবীর কাছে সাহায্য চেয়েছি আর দেবী আমায় সাহায্য করেননি, সেরম ঘটনা ঘটেনি বললেই চলে। এবারেও দেবী আমায় সাহায্য করলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখলাম দিগন্তের বিস্তৃত নদী বক্ষের উপরতলে গোধূলির আভায় পরিপূর্ণ আকাশে যেন মেঘের আস্তরণ একত্রিত হয়ে ক্রমে মধুসুন্দরী দেবীর আকার নিল। মধুসুন্দরী দেবী দর্শন দিয়ে ইঙ্গিতপূর্ণ অর্থে আমায় বললেন, তোমার এক্ষেত্রে কোনো কিছুই করার নেই তারানাথ। যা ঘটছে তা ভবিতব্যের নিয়মেই ঘটছে। এই ঘটনা আটকানোর বা থামানোর ক্ষমতা তোমার নেই। ব্যাস এই পর্যন্ত বলে
দেবী অদৃশ্য হয়ে গেলেন। ঠিক যেমন ভাবে সহসা তার আগমন ঘটেছিল, ঠিক তেমন ভাবেই তিনি মিলিয়ে গেলেন বাতাসের সাথে। মধুসুন্দরী দেবী অদৃশ্য হওয়া মাত্রই ঝুপ করে নেমে এলো অন্ধকার। ময়নামতি নদীর বুকে ছলাৎ ছলাৎ শব্দে ঢেউ উঠল। নদী বক্ষ হতে ভেসে এলো কনকনে শীতল জল বাতাস। নদীর জল একটু একটু করে রাতের অন্ধকার গায়ে মেখে কালো হতে আরম্ভ করল। এক দীর্ঘ শ্বাস উঠে এলো আমার বুক ঠেলে। মধুসুন্দরী দেবীর বলা কথাগুলোর অর্থ আমি তখনই ঠিক সঠিকভাবে অনুধাবন করতে পারিনি। ওখানে থাকা একেবারেই উচিত কাজ হবে না বুঝে আমি উঠে এলাম। ঠান্ডা শীতল বাতাসের দাপটে বিশাল বড় বড় নল খাগড়ার ঝোপ মাথা দোলাতে আরম্ভ করল মৃদুমন্দ। নলহাটি গ্রামের বুকে ঘনিয়ে এলো আরো এক কালো রাত। প্রতিটা মানুষ চরম ভয়ে যে যার ঘরের ভেতর ঢুকল। পথঘাট হয়ে উঠল একেবারে ফাঁকা, শুনশান, থমথমে। বাবা পঞ্চাননের মন্দিরে এসে আমি মাটির প্রদীপ জেলে ধ্যানে বসলাম, কিন্তু মন ও মস্তিষ্ক বড় বিচলিত থাকার কারণে কিছুতেই ধ্যান করতে পারলাম না। আমার মনের মধ্যে সেই বিপদের ঘণ্টা আবার বেজে উঠল। বুঝতে পারলাম আজকের রাতেও কোনো এক অঘটন অতি অবশ্যই ঘটবে। ঠাকুর মশাইয়ের মুখ পানেই বিস্ময়ের সাথে তাকিয়ে রইল কিশোরী। আমি প্রশ্ন করলাম, আচ্ছা ঠাকুর মশাই, তাহলে কি তৃতীয় দিন রাতেও নলহাটি গ্রামের বুকে কোনো অঘটন ঘটল? হ্যাঁ গো বিভূতি, তাহলে আর বলছি কি, তৃতীয় দিন রাতেও ঘটল সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সেই দিন রাতেও ওই অশরীরী অতৃপ্ত আত্মা একসাথে হত্যা করল 2 জন মানুষকে। তবে তাদের মৃতদেহের অবস্থা এমন ছিল যে শনাক্তকরণ করা বড়ই কঠিন হয়ে দাঁড়ালো। অনেক খোঁজ খবর করার পর জানা গেল ওই মৃতদেহ দুটিও পার্শ্ববর্তী গ্রামের ওই পরিবারেরই 2 জন সদস্যের। এই মৃতদেহ দুটি সম্পর্কে প্রথম দিন মারা যাওয়া ওই যুবক অর্থাৎ বসন্তেরই আত্মীয় হয়। আমি আর সময় অপচয় করলাম না। সমস্ত রহস্যের জট যে নলহাটির পাশের গ্রামে লুকিয়ে রয়েছে তা বুঝতে পারলাম বিলক্ষণ। সকাল সকাল নৌকায় চড়ে ময়নামতি নদীর জলে ছলাৎ ছলাৎ শব্দ তুলে এগিয়ে যেতে লাগলাম নলহাটির পাশের গ্রাম কৃষ্ণপুরের উদ্দেশ্যে। কৃষ্ণপুর পৌঁছে সামান্য একটু জিজ্ঞাসাবাদ করতেই জানা গেল বসন্তের বাড়ির ঠিকানা। আমার মন বলছিল বসন্তের বাড়ি গেলেই আমার কাছে সব কিছু অনেকটা খোলসা হয়ে যাবে। সেই বাড়ির মধ্যেই রয়েছে সব কিছুর আসল সমাধান। আমার মনের মধ্যে তখন একাধিক প্রশ্নের তুমুল কাল বৈশাখী ঝড় উঠছে। আমাকে যেভাবেই হোক আমার সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতেই হবে, তা না হলে আমি কিছুতেই শান্তি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো না। আমাকে জানতেই হবে ওই অশরীরী রমণীর আত্মাটি আসলে কে। বসন্ত এবং ওর পরিবারের সাথে তার কিসের এত শত্রুতা? কেন এইভাবে সে কেবলমাত্র বসন্তের পরিবারের মানুষদেরই হত্যা করে চলেছে বেছে বেছে? বাড়িতে কি কেউ রয়েছেন? দয়া করে একটিবার দরজাখানা খুলুন। কৃষ্ণপুর গ্রামে পৌঁছে সেই গ্রামের মানুষদের মুখ থেকে বসন্তের বাড়ির ঠিকানা জেনে আমি উপস্থিত হলাম একটি বিশাল বড় অট্টালিকার সামনে। বাড়িটির অবস্থা দেখেই বোঝা গেল বসন্তরা অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল, অর্থাৎ ধনবান প্রকৃতির মানুষ। বাড়ির বন্ধ সদর দরজার উপর জোরে জোরে বেশ কয়েকবার কড়া নেড়ে কথাগুলো বললাম আমি। অনেকটা সময় পর ঘরের দরজা খুলে দিল এক ভৃত্য স্থানীয় মানুষ। তার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা গেল বাড়ির অন্দরমহলের পরিস্থিতি বর্তমানে বড়ই বেসামাল।
যদিও তেমনটা হওয়াই খুব স্বাভাবিক। একই পরিবারের মধ্যে থেকে 4 জন সদস্য যদি প্রাণ হারায়, তাহলে সেই বাড়িতে যে শোকের ছায়া ঘনিয়ে আসবে তার নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সেই ভৃত্য স্থানীয় বৃদ্ধ মানুষটির নাম ছিল রাখহরি। সে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থেকে বেশ কিছুটা সময় আমাকে পর্যবেক্ষণ করে বলল, আগে আপনি কে? কাকে চাই আপনার? রাখহরির প্রশ্নের উত্তরে আমি বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি নলহাটি গ্রাম থেকে আসছি। এখানকার সব খবরই আমার জানা। আমি জানি পরপর 3 দিনের মধ্যে এই পরিবারের মোট 4 জন সদস্য মারা গিয়েছেন। তাই একটু কৌতূহলবশতই এখানে আসলাম বলতে পারো। আমার কথায় যে রাখহরি খুব একটা প্রসন্ন হলো না, তা আমি তার মুখমণ্ডলের অভিব্যক্তি দেখেই পরিষ্কার বুঝতে পারলাম। হয়তো নেহাত ব্রাহ্মণ মানুষ বলেই সে সম্মানের সাথে বলল, দেখুন, এই বাড়ির কোনো মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন না। বর্তমানে বাড়ির সকলে সীমাহিংসকে একেবারে জর্জরিত হয়ে রয়েছেন। সকলে নাওয়া খাওয়া প্রায় মাথায় উঠেছে। তাই এই মুহূর্তে কেউই আপনার সাথে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কাউকে বিরক্ত করব না। কেবলমাত্র তোমার সাথে 2-1টা কথা বলেই আমি এখান থেকে চলে যাব। কি হলো, এবার কি ভেতরে আসতে পারি? আচ্ছা, বেশ, আসুন তবে। বসন্তদের বাড়ির কাজের লোক রাখহরির সাথে আমি এবার প্রবেশ করলাম সেই বাড়ির অন্দরমহলে। বাড়ির অন্দরমহলে প্রবেশ করা মাত্রই আমার চোখ পুরোপুরি ধাঁধিয়ে গেল। বাড়িটির বাইরের তুলনায় ভেতরের সৌন্দর্য শত গুণ বেশি। চারিদিক একেবারে ঝাঁ চকচকে এবং আভিজাত্যপূর্ণ। দামি কাপড়ের পর্দা, দেওয়ালে সাদা রঙের প্রলেপ, বড় বড় তৈলচিত্র, মূল্যবান কাঠের আসবাব সহ নানা বৈদেশিক জিনিসপত্র দ্বারা সাজানো গোছানো রয়েছে সর্বত্র। রাখহরি আমাকে বৈঠকখানায় নিয়ে এসে একটি বিশাল বড় আরামকে দ্বারা দেখিয়ে তার উপর বসতে বলল। সে আমার উদ্দেশ্যে প্রশ্ন করল, নিন, এইবার বলুন তো, আপনার কি জানার রয়েছে? আমি যতটুকু জানি আপনাকে ততটুকু জানানোর চেষ্টা করব। আচ্ছা রাখহরি, এই যে এই বাড়ি থেকে 4 জন সদস্য একসাথে মারা গেল, এই মৃত্যুর পেছনে কি কারণ লুকিয়ে থাকতে পারে বলে তোমার মতামত? আমার প্রশ্ন শুনে যেন একেবারে কেঁপে উঠল সেই বৃদ্ধ ভৃত্য রাখহরি। সে হয়তো একেবারেই প্রস্তুত ছিল না এই ধরনের প্রশ্নের জন্য। তার 2 চোখের কোণে আমি পরিষ্কার আতঙ্ক খেলে যেতে দেখলাম। কয়েক সেকেন্ড সময় লাগলো তার নিজেকে স্বাভাবিক করে তুলতে। লম্বা শ্বাস নিয়ে শরীরে স্বাভাবিক উত্তেজনা কিছুটা প্রশমিত করে সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি বাড়ির কাজের লোক। আমার এ প্রশ্নের উত্তর দেওয়া হয়তো উচিত নয়। এটা হয়তো আমার এখতিয়ারের বাইরে। কিন্তু তবুও আমি বলবো যে এই ঘটনা কোনো হিংস্র পশু নয়। নলহাটি গ্রামের মানুষেরা প্রথম দিকে আশঙ্কা করেছিল বটে যে এই ঘটনা কোনো হিংস্র মানুষখেকো পশুর হতে পারে, কিন্তু আমি নিশ্চয়তার সাথে এই কথা বলতে পারি যে আর যাই হোক, এ কাজ কখনোই কোনো হিংস্র পশুর পক্ষে করা সম্ভব নয়। আমি নিজের চোখে দেখেছি রাতের অন্ধকারে একটা কালো ছায়ামূর্তিকে ঘোরাফেরা করতে এই বাড়ির অন্দরমহলে। সেই কালো ছায়ামূর্তিটি প্রতি রাতে ডেকে নিয়ে যায় একজন মানুষকে। হঠাৎ
ও ডাক সাক্ষাৎ নিশির ডাকের মতো। যাকে সে ডাকে তার হিতাহিত জ্ঞান লোপ পায়, ভাবনা চিন্তার ঊর্ধ্বে চলে যায় তার মস্তিষ্ক। সেই ব্যক্তি সম্পূর্ণরূপে বশীভূত হয়ে পড়ে ওই কালো ছায়া মূর্তিটির কাছে। কালো বিদেহী ছায়া যেভাবে যেমন ইঙ্গিত করে এ বাড়ির সদস্যরা ঠিক সেই রকমভাবেই তার ইঙ্গিত বরাবর কাজ করে। ওই কালো ছায়া মূর্তি কোনো মানুষের হতে পারে না। সে আসলে এক অতৃপ্ত অশরীরী আত্মা। আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি। বাড়ির সদর দরজা ভিতর থেকে বন্ধ থাকা সত্ত্বেও সেই কালো ছায়ামূর্তি বাড়ির অভ্যন্তরে অতি সহজেই ঢুকে আসতে পারে। আপনি বলুন, কোনো মানুষের পক্ষে কি এই রকম কাজ করা কখনো সম্ভব? সেই কালো ছায়ামূর্তি আসলে একজন নারী। তার মাথার চুল জবজবে ভিজে, চুলের মধ্যে থেকে চুইয়ে পড়ে জলের ফোঁটা, আর তার দুই চোখ সম্পূর্ণ হলুদ এবং হলুদ উজ্জ্বল চোখের মধ্যে খয়েরেটে মণি বিদ্যমান। পরনে থাকে আলু থালু শাড়ি। তাকে দেখলে মনে হয় সে যেন এই মাত্র নদীর অতল জলরাশির মধ্যে থেকে উঠে এসেছে, তাই তো? আমার কথা শুনে পুরোপুরি হাঁ হয়ে গিয়েছিল রাঘহরি। তার দুই চোখ এতটাই বড় বড় বিস্ফোরিত হয়ে উঠেছিল যে সেগুলো যেন চোখের আক্ষিকোটর থেকে ঠেলে বেরিয়ে আসবে। সাময়িক বিস্ময়ের ঘোর কাটার পর সে অবাক গলায় বলল, সে কি? এসব আপনি জানলেন কি করে? হ্যাঁ, আপনি যেরকম বর্ণনা দিলেন হুবহু ঠিক সেই রকমই দেখতে ওই অশরীরী ছায়া মূর্তিকে। তাহলে কি আপনিও তার দেখা পেয়েছেন নাকি? হ্যাঁ রাঘহরি, আমিও তার দেখা পেয়েছি। নলহাটি গ্রামের কোল ঘেঁষে যে ময়নামতি নদী বয়ে চলেছে, সেই নদীর অতল জলরাশির মধ্যে থেকে উঠে আসতে দেখেছি তাকে গভীর রাতের অন্ধকারে। কিন্তু আমি যেহেতু এখানকার স্থানীয় মানুষ নই, তাকে চিনতে পারিনি। আচ্ছা, তুমি কি ওই অতৃপ্ত অশরীরী আত্মাকে চিনতে পেরেছ? আগে না, তাকে রাতের অন্ধকারে দেখার কারণে আবছা আলো আধারের পরিবেশে কখনোই আমি তার মুখমণ্ডল পরিষ্কারভাবে দেখতে পাইনি। রাঘহরির সাথে আমি নানান বিষয়ে কথাবার্তা বলছিলাম। আচমকা হঠাৎ করে আমার নজর গেল বৈঠকখানার উত্তর দেওয়ালে আটকানো একখানি বিশাল বড় তৈলচিত্রের প্রতি। সেই তৈলচিত্রের মধ্যে সুদক্ষ চিত্রকর তার পারদর্শী হাতের নিপুণ তুলির টানে ফুটিয়ে তুলেছে কোনো এক নব দম্পতির ছবি। তৈলচিত্রের মধ্যে আঁকা দম্পতি পুরুষ মানুষটিকে আমার ভীষণ চেনা চেনা ঠেকল। আমি বুঝতে পারলাম এ বসন্তের ছবি, আর তার পাশে বোধহয় খুব সম্ভবত রয়েছে তার স্ত্রী। আমি রাঘহরির দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা রাঘহরি, ওই ছবিটি কাদের? ওটা তো এ বাড়ির বড় ছেলে বসন্ত বাবু এবং তার স্ত্রী নয়নতারা বৌদিদির ছবি। বসন্ত দাদাবাবু যখন বিয়ে করে বৌদিদিকে প্রথম এই বাড়িতে নিয়ে এসেছিল, তখনই আঁকানো হয়েছিল ওই ছবি। বসন্ত বলতে তোমাদের এই বাড়ির যে যুবক সদস্য সবার প্রথমে মারা গিয়েছে, সে তো? আজ্ঞে হ্যাঁ, বসন্ত দাদাবাবু আর আমাদের মধ্যে নেই। ওই সর্বনাশিনী তাকেই সবার প্রথমে এই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই ময়নামতির জলে ডুবিয়ে বিভৎসভাবে হত্যা করেছে। আচ্ছা, বসন্ত এবং তার স্ত্রী নয়নতারার আজ থেকে কতদিন আগে বিবাহ হয়েছিল? আজকে তা সে বেশি দিন আগের কথা নয়, আজ থেকে ঠিক 3 মাস আগের কথা। এই বাড়ির বড় কর্তা অর্থাৎ বসন্ত দাদাবাবুর বাবা, মানে আমাদের সকলের মালিক,
নয়নতারা বৌদিদিকে পছন্দ করে বসন্ত দাদাবাবুর সাথে বিবাহ ঠিক করেন। সত্যি কথা বলতে নয়নতারা বৌদিদির মতো মানুষ আমি আর জীবনে দুটি দেখিনি। সে বড়ই সৎ, সরল এবং উদার মনের। জাত পাত, ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেককে আপন করে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তার মধ্যে। নয়নতারা বৌদিদি মাত্র 3 মাসের মধ্যেই এই পরিবারের সকলকে নিজের অতি উত্তম বাচন ভঙ্গি এবং ব্যবহারের গুণে একেবারে কাছের মানুষ বানিয়ে নিয়েছিল। তোমার মুখ থেকে বসন্তের স্ত্রী নয়নতারার যা দেদার প্রশংসা শুনছি, তাতে তার সাথে একটিবার দেখা করতে বড় ইচ্ছা করছে। বসন্তের স্ত্রী নয়নতারার সাথে কি একটু আলাপ করা যায়? আজকে তা যা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? ও, বুঝতে পেরেছি। নয়নতারা তার সদ্য মৃত স্বামীর মৃত্যু শোকে ভীষণ রকমের কাতর হয়ে রয়েছে বলে তুমি কি তার সাথে আমার সাক্ষাতে আপত্তি জানাচ্ছ? আমি তাকে বেশি বিরক্ত করব না। না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে নয়নতারা বৌদিদি বর্তমানে এই বাড়িতেই যে নেই। বসন্ত দাদাবাবু তাকে তার বাপের বাড়িতে রেখে এসেছিল কয়েকদিন আগে, আর তারপরেই তো এইসব অঘটন ঘটে। সব কিছু একেবারে শেষ হয়ে গেল জানেন। নয়নতারার সাথে দেখা হবে না, এই কথা শুনে আমি বেশ খানিকটা হতাশ হলাম। নয়নতারাকে দেখার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে উঠল। আমার মনে হলো সকল রহস্যের সমাধানের খুব কাছে এসেও আমি যেন তার নাগাল পেলাম না। রাখহরির সাথে আরো বেশ কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বলে আমি তাকে নমস্কার জানিয়ে বেরিয়ে এলাম বাড়ির বাইরে। পুনরায় নৌকা করে ফিরে এলাম নলহাটি গ্রামে। তবে আসার পথে ময়নামতি নদীর জলপথে যাত্রা করার সময় ঘটল এক বিচিত্র ঘটনা। অনেকক্ষণ মুখ বন্ধ করে গল্প শোনার পর কিশোরী ফের প্রশ্ন করল, বিচিত্র ঘটনা? কোন বিচিত্র ঘটনা ঘটলো ঠাকুরমশাই? নৌকা করে কৃষ্ণপুর গ্রাম থেকে নলহাটি গ্রামে আসার সময় জলের দিকে তাকাতেই আমি এক প্রকার প্রায় কেঁপে উঠলাম। দেখলাম কম্পমান জলরাশির বুকে এক রমণীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ইতিমধ্যেই আমি তাকে দেখে এসেছি কৃষ্ণপুর গ্রামের বসন্তদের বাড়ির তৈলচিত্রে। ময়নামতি নদীর অতল জলরাশির মধ্যে ফুটে উঠেছিল নয়নতারার মুখমণ্ডল। আমি দেখলাম ছলছলে অশ্রু ভেজা চোখে সে তাকিয়ে রয়েছে আমার দিকে। তার গোটা মুখ জুড়ে ফুটে উঠেছে তীব্র যন্ত্রণার আকুতি। আমি সিদ্ধান্ত নিলাম এবার যা জানার তা আমায় ধ্যানের মাধ্যমে জানতে হবে। সেই দিন ছিল অমাবস্যা তিথি। সিদ্ধান্ত নিলাম অমাবস্যায় মধুসুন্দরী দেবীর আরাধনা করে আমি ধ্যানে বসব। ধ্যানের মাধ্যমে রহস্যের বাদবাকি অংশটুকুর ভেদ আমায় করতেই হবে। এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই স্বল্প কিছুটা সময়ের জন্য থামলেন। আমরা দেখলাম তার 2 চোখের মধ্যে ছড়িয়ে পড়েছে অদ্ভুত রকমের অস্থিরতা। তার শরীর জুড়ে এক নিদারুণ চাঞ্চল্যভাবের জন্ম হয়েছে। ঠাকুরমশাইয়ের এই রূপ পরিবর্তন আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে জানি। আমরা বুঝতে পারলাম এবার তার একটু বিরতি নেওয়ার বড় প্রয়োজন। আমাদের দিকে তাকিয়ে বেশ খানিকটা বিরক্তির সাথে তিনি বললেন, তোমরা এখানেই বসে খানিকটা সময় অপেক্ষা করো হে কিশোরী। আমি ঘরের ভেতর থেকে গড়গড়াখানে সেজে আনি। এমনিতেই তোমরা আজ পাসিং সিগারেট আনতে পারোনি অত্যাধিক বৃষ্টির কারণে। এখন যদি গড়গড়ার নলে টান না দিই তাহলে আর একেবারেই চলবে না। মাথাটা যেন খুলছে না, মনটা বারবার তামাক সেবনের জন্য আনচান করছে। আর একটিও বাক্য অযথা ব্যয় না করে ঠাকুরমশাই সোজা তক্তাবশের ওপর থেকে নেমে
পা বাড়ালেন কক্ষের দিকে। আকাশের বুকে জমাট বাঁধা মেঘ ক্রমশ আরও কালো হয়ে চারপাশ ছেয়ে ফেলতে লাগলো। আমি এবং কিশোরী আমরা দুজনেই বেশ কিছুটা সময় বাইরের দিকে তাকিয়ে রইলাম। চারি এসে আমাদের জন্য 2 পেয়ালা চা আর একটি বড় পাত্র করে বেশ অনেকটা মুড়ি মাখা দিয়ে গেল। সারাদিন যাবৎ মেঘলা আবহাওয়ার কারণে অকাল সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো স্বাভাবিক সময়ের বহু আগেই। চারি একখানি ছোট্ট টিমটিমে লণ্ঠন রেখে গেল আমাদের তক্তাপোশের থেকে বেশ খানিকটা তফাতে। তবে সেই লণ্ঠনের কাচের গায়ে এতটাই বেশি ভূষকালি পড়েছিল যার কারণে সেখান থেকে আলো নয় যেন অন্ধকার ঠিকরে বের হতে লাগলো। বাইরে শো শো শব্দে বাতাস বইছিল, কনকনে ঠান্ডা শীতল হাড় কাঁপানো বাতাস। সেই বাতাসের পরশে আমাদের গায়ের প্রতিটা লোমকূপ খাড়া হয়ে যাচ্ছিল। গরম চায়ের পেয়ালায় লম্বা চুমুক বসিয়ে তেল জবজবে এক থাবল মুড়ি মাখা তুলে নিয়ে মুখে ভরে চিবুতে আরম্ভ করলাম। কিশোরী এবং আমার মধ্যে শুরু হলো নানান কথোপকথন। এভাবেই বেশ খানিকটা সময় অতিবাহিত হলো। চা পানের পর্ব শেষ হলে শূন্য চায়ের পেয়ালা দুটি নামিয়ে রাখলাম নিচে। ঠাকুরমশাই এবার বেরিয়ে এলেন তার কক্ষের বাইরে। তার হাতে ধরা রয়েছে জ্বলন্ত গড়গড়া। ঠাকুরমশাই গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে তাতে লম্বা লম্বা টান দিতে লাগলেন। তারপর নাক ও মুখের মাধ্যমে বেশ অনেকটা ধোঁয়া বের করে তিনি তাকাতেই কিশোরী অনুরোধের ভঙ্গিমায় বলে উঠল, ঠাকুরমশাই, এবার তাহলে বলুন, অমাবস্যার সেই রাতে আপনি মধুসুন্দরী দেবীর আরাধনা করে ধ্যানে বসলেন। ধ্যানের মাধ্যমে কতদূর কি জানতে পারলেন? শেষ পর্যন্ত কি ওই অশরীরী রহস্যের সমাধান হলো? আপনি কি মনের মধ্যে চলতে থাকা যাবতীয় প্রশ্ন, যেমন সে অতৃপ্ত রমণীর আত্মাটি আসলে কার, সে কেন বসন্ত এবং তার পরিবারকে একে একে শেষ করে দিচ্ছে, প্রভৃতি প্রশ্নের উত্তর পেলেন? অমাবস্যার দিন অপরাহ্নের আলো ফুরিয়ে সন্ধ্যার অন্ধকার নামার পর আমি ধ্যানে বসলাম। ময়নামতি নদীর তীরবর্তী অঞ্চলে খোলা আকাশের নিচে একটি বিশাল বড় গাছের তলায় টান টান হয়ে পদ্মাসনে বসে দু চোখ মুদিত করলাম। সেই রাতে কতক্ষণ ধ্যানমগ্ন ছিলাম তার সঠিক হিসাব বলতে পারি না, তবে অনেক সময় পর আমার বন্ধ 2 চোখের তারায় ফুটে উঠল এক রঙিন চিত্রপট। আমি দেখলাম এক বিভৎস মর্মান্তিক ঘটনার দৃশ্য, যা দেখে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে সেখানে আসলে কি হচ্ছে। আমার মনের মধ্যে জট পাকিয়ে থাকা সমস্ত প্রশ্ন ধীরে ধীরে তাদের উত্তর পেল। কোনো রহস্যই আর রহস্য হয়ে অধরা অবস্থায় থেকে গেল না। পরের দিন পূবের আকাশে ভোরের আলো ফোটা মাত্রই সমস্ত নলহাটি গ্রামের মানুষদের আমি একত্রিত হতে বললাম। পাশের গ্রাম কৃষ্ণপুর হতে বসন্তের পরিবার থেকেও সেই বাড়ির সদস্যদের ডেকে আনা হলো। সকলের উদ্দেশ্যে আমি বললাম, গতকাল রাতে আমি ধ্যানের মাধ্যমে সমস্ত ঘটনা জানতে পেরেছি। যে অশরীরী অতৃপ্ত রমণীর আত্মাটির আগমন নলহাটি গ্রামের বুকে প্রতি রাতে ঘটছে, এ আর কেউ নয়, কৃষ্ণপুর গ্রামে বসন্তের স্ত্রী নয়নতারা। বসন্ত সকলকে বলেছিল সে তার নিজ স্ত্রী নয়নতারাকে তার বাপের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে, কিন্তু তাকে তার বাপের বাড়িতে রেখে আসেনি বসন্ত। গলায় দড়ি কলসি বেঁধে এই ময়নামতির জলে ডুবিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। নয়নতারাকে বলেছিল তাকে কয়েকদিনের জন্য বাপের বাড়িতে রেখে আসা হবে। নয়নতারা নিঃসন্দেহে খুব স্বাভাবিকভাবেই রাজি হয়ে গিয়ে স্বামীর সাথে নৌকায় উঠে যাত্রা করে, কিন্তু হায়, সেই হতভাগিনী মেয়ে কি আর জানত যে তার স্বামীর মনে কি সাংঘাতিক গভীর চক্রান্ত চলছে? মাঝ নদীতে নির্জনে বসন্ত নয়নতারাকে হত্যা করে, আর এই হত্যার পরিকল্পনার সাথে যুক্ত ছিল বসন্তের বৌদিদি এবং তাদের পরিবারের আরও বেশ কিছু সদস্য। নয়নতারার মৃত্যুর পর বিদেহী অশরীরী অবস্থায় ফিরে এসে তাদের প্রত্যেককে শাস্তি দিয়েছে। নয়নতারার আত্মা কোনো সাধারণ নিরপরাধ মানুষকে মারেনি,
বরং সে কেবলমাত্র নিজের হত্যাকারীদেরকেই হত্যা করেছে। এতে কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। নলহাটির গ্রামের মানুষদের ভয় পাবার কোনো কারণ নেই। তোমরা সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত। ময়নামতি নদীর জল থেকে প্রতি রাত্রে উঠে আসা নয়নতারার অতৃপ্ত আত্মা শুধুমাত্র তার নিজের অপরাধীদের শাস্তি দিচ্ছে। তা না হলে যে তার অতৃপ্ত আত্মাটি মুক্তি পাবে না। আমার কথা শুনে সেখানে উপস্থিত প্রতিটা মানুষ একেবারে হতবাক হয়ে পড়ল। তাদের মুখ থেকে টু শব্দটি বের হলো না। ভালো মানুষের মুখোশের আড়ালে এভাবে একটা আস্ত শয়তান যে লুকিয়ে থাকতে পারে তা সকলেরই ধারণার পুরোপুরি বাইরে ছিল। আমি তাদেরকে এই কথা আরো বললাম যে বসন্ত কেন এরম কাজ করেছিল এবং তার বৌদি ও পরিবারের বেশ কিছু সদস্য তাকে সাহায্য করেছিল কেন। আসলে বসন্ত নয়নতারাকে কোনোদিন ভালোবাসতেই পারেনি। বাড়ি থেকে এক প্রকার জোরপূর্বক তার বিয়ে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু এই বিবাহ সে মন থেকে মেনে নিতে পারেনি। বসন্ত আসলে ভালোবেসেছিল তার বৌদিদির আইবুড়ো বোনকে, কিন্তু সব কিছু জানাজানি হয়ে যাওয়ার পরেই বসন্তের পিতা অত্যন্ত তৎপরতার সাথে নয়নতারা নামের সুপাত্রীর সাথে তার বিবাহ দিয়ে দেন। পরে বসন্ত সিদ্ধান্ত নেয় সে তার নিজের পথের কাঁটা অর্থাৎ নয়নতারাকে সরিয়ে ফেলবে, এবং তাকে এই কাজে সাহায্য করেছিল তার বৌদিদি সহ বৌদিদির বোন ও একজন কাজের লোক। নয়নতারার অতৃপ্ত আত্মা তাদের প্রত্যেককে শাস্তি দিয়েছিল। ঠিক যেভাবে যন্ত্রণাদায়ক মৃত্যু সে সহ্য করেছিল, তেমনি একই সমপরিমাণ যন্ত্রণা দিয়ে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। এভাবেই সেবার নলহাটি গ্রামের অশরীরী রহস্যের যাবতীয় সমাধান হয়েছিল। আচ্ছা, এতক্ষণে তাহলে বুঝলাম মধুসুন্দরী দেবী কেন আপনাকে সেদিন দেখা দিয়ে ওই রকম কথা বলেছিলেন, কেন তিনি বলেছিলেন এখানে যা কিছু ঘটবে তা ভবিতব্য, বিধির লিখন। আসলে আপনি চাইলেও নয়নতারার অতৃপ্ত আত্মাকে বাধা দিতে পারতেন না তার কাছ থেকে, কারণ সে কোনো অসহায় নিরপরাধ মানুষের প্রাণ নেয়নি, বরং সে নিজের অপরাধীর চরম শাস্তি দিয়েছিল, যাতে কোনো সামান্যতম অন্যায় নেই। চলো এ ভায়া কিশোরী, আজকের মতো গল্প যখন শেষ, তাহলে আমরা বরং এবার উঠি। আবার পরে অন্য কোনো দিন এসে না হয় জমিয়ে গল্প শোনা যাবে, কি বলো? এই সময় বৃষ্টির মাত্রা কিছুটা কমে এসেছে। দুগ্গা দুগ্গা বলে এখন বেরিয়ে পড়াই সবচেয়ে মঙ্গলজনক। পথঘাটের অবস্থা একেবারে ভালো নয়, চারিদিক পুরোপুরি জলমগ্ন হয়ে রয়েছে। গভীর রাত্রি হয়ে গেলে সেই গাঢ় কালো রাতের আধারে পথ চিনে বাড়ি যেতে আমাদের বড় বিপদের মুখোমুখি হতে হবে। চলো হে ভায়া কিশোরী, আজকের মতো গল্প যখন শেষ, তাহলে আমরা বরং এবার উঠি। আবার পরে অন্য কোনো একদিন এসে না হয় জমিয়ে গল্প শোনা যাবে। আচ্ছা আচ্ছা, বেশ, এসো তবে, সাবধানে যেও কিন্তু। ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি এবং কিশোরী আমরা দুজন মিলে বেরিয়ে এলাম তার গৃহের বাইরে। গোটা পথঘাট জুড়ে তখন প্রায় গোড়ালি পর্যন্ত জল দাঁড়িয়ে গিয়েছে। বৃষ্টি এখন পুরোপুরিভাবে থেমে গিয়েছে, তবে আকাশ থেকে মেঘ সম্পূর্ণরূপে কাটেনি। গভীর রাতে হয়তো আবার বৃষ্টি নামবে ঝমঝমিয়ে। গাছের পাতা থেকে টপ টপ শব্দে চুইয়ে পড়ছে বৃষ্টির শেষ চিহ্নটুকু। কালো রাত্রির বুকে ঘোর অমানিসার মতো অন্ধকার ক্রমশ যেন হিংস্র নেকড়ের মতো দাঁত নখ বের করে থাবা বসাচ্ছে প্রকৃতির বুকে। কনকনে শীতল বাতাসের দাপটে আমাদের গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠল। পথঘাটে তেমন খুব একটা মানুষজন নেই বললেই চলে। আমরা দুই বন্ধু এই গা ছমছমে পরিবেশে চুপচাপ নিঃশব্দে হেঁটে চললাম নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও নলহাটি গ্রামের অশনি সংকেত। আমরা আশা করছি আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগেছে।
আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।